জলপাইগুড়ি মেডিকেল কলেজে রক্তের অভাব, রক্ত শূন্য জলপাইগুড়ি মেডিকেলের ব্লাড ব্যাংক। রক্তের অভাবে পিছিয়ে যাচ্ছে জরুরি অপারেশন। রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছেন রোগীর আত্মীয়রা। কথা বলবো শান্তনু আমাদের প্রতিনিধির সঙ্গে। শান্তনু, এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, কি ভাবনা চিন্তা? গত কয়েকদিন ধরেই কিন্তু একেবারেই বলা যেতে পারে চূড়ান্তভাবে রক্ত সংকট চলছে মেডিকেলে। এই অবস্থা দাঁড়িয়ে কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সর্বসাধারণের কাছে আবেদন জানিয়েছেন তারা যাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরগুলো আয়োজন করেন, বা কেউ যদি কারো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে সেক্ষেত্রেও তারা ছোট আকারের যদি রক্তদান শিবির করতে চান তাহলে কিন্তু মেডিকেল কলেজ তাদের ব্যবস্থা করে দেবে। মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে সেখানে রক্ত তারা সংগ্রহ করে নেবেন, কারণ এই যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে মেডিকেলে, প্রতিদিন 60 থেকে 70 মিনিট করে রক্তের প্রয়োজন এই মেডিকেল কলেজে। কিন্তু দেখা যাচ্ছে যে রক্তের যে ভান্ডার রয়েছে অর্থাৎ ব্লাড ব্যাংকে দেখা যাচ্ছে যে রক্তের একেবারেই অভাব, জিরোতে এসে ঠেকেছে পুরো পরিস্থিতি। সেক্ষেত্রে মানুষ যারা রোগী রয়েছেন তাদের আত্মীয়দেরকে রক্ত দিতে হচ্ছে, তারপর সেই রক্ত পরীক্ষার পর তারা হাতে পাচ্ছেন 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। সেক্ষেত্রে বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে পরে কিন্তু চূড়ান্ত একটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। পাশাপাশি যে সকল জরুরি অপারেশন গুলো রয়েছে রক্তের অভাবে সেটাও পিছিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে এখন রক্তদান শিবিরের দিকে তাকিয়ে আছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অনেক ধন্যবাদ শান্তনু। স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে তো কথাবার্তা হয়, ছাড়াও ওই আমাদের যারা কলেজগুলি আছে যেগুলো আপনার এই যে সংগঠন বিভিন্ন ধরনের সরকারি সংগঠন, কর্মচারীদের সংগঠন এরা দিয়েছে। আমাদের যারা আছে, স্টাফ আছে, স্টুডেন্ট আছে, তাদের সবার কাছেই আমরা আবেদন জানিয়েছি। পুলিশ আছে, প্যারামিলিটারি আছে, ওনাদেরকেও বলা হয়েছে। আর ওই বাড়ির মানুষজন যদি তারা এগিয়ে আসে তাহলে ওখানে একটা সুবিধা হয়। আর আমরা এমনি সাধারণ মানুষকেও যেটা বলেছিলাম মাইক্রো ক্যাম্প যেগুলো। কসবায় স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল করে প্রমোটিং এর ছক কষার অভিযোগ। যে আশ্রমের সঙ্গে নেতাজির নাম জড়িয়ে রয়েছে সেই আশ্রমের মহিলা সদস্যদের মারধরেরও অভিযোগ। আর এতেই উদ্বিগ্ন রাজ্য মহিলা কমিশন। আশ্রমের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন কমিশনের চেয়ারম্যান। উপস্থিত ছিল পুলিশও। পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে মহিলা কমিশন। কসবায় সরলা পূর্ণাশ্রম, স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রম দখল করে প্রমোটিং এর ছক কষার অভিযোগ আশ্রমের মহিলা সদস্যদের মারধরও করা হয়। এই মর্মে এবছরই আশ্রম কর্তৃপক্ষ নালিশ জানায় রাজ্য মহিলা কমিশনে। বুধবার কমিশন ডেকে পাঠায় আশ্রমের মহিলাদের। তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনের চেয়ারম্যান। এই আশ্রম সাধারণের জন্য, জনসাধারণের জন্য, গরিব, অনাথ, দুস্থ মহিলা ও শিশুদের জন্য তারা যেন উপকৃত হয় এইটুকুই আমি চাই। ওরাও বলেন যে এই ব্যাপারটা দেখবেন, সাহায্য করবেন, এই পর্যন্ত আর কি। দেখা যাক, এরপরে পরের কাজে দেখা যাবে। বুধবার কমিশনের ডাকা বৈঠকে পুলিশও ছিল। মহিলা কমিশন দেখবেন। খানিকটা পার্ট এদের লিগাল আছে, সেখানটা আমরা কিছু করতে পারবো না, কিন্তু হ্যারাসমেন্টের অভিযোগ আছে। সেই জন্য আমরা রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলাম পুলিশের কাছে। আমরা তার ভিত্তিতে ওদের ডাকি, কমপ্লেনেন্টকেও ডাকি, এবং উভয় পক্ষ মুখোমুখি কথা বলার সুযোগ পান, শোনার সুযোগ পান। ওরা আমাদের জানাবেন বলেছেন আফটার এনকোয়ারি। আশ্রম কর্তৃপক্ষের দাবি, ভুয়ো নথি দেখিয়ে 2005 সালে আশ্রমের নামে কমিটিও তৈরি করা হয়। রেজিস্টার অফ সোসাইটি তদন্ত করে সেই কমিটি বাতিল করে দিয়েছে। সরকারি দপ্তরে তারা জালিয়াতি করে অডিট রিপোর্ট থেকে ফলস কমিটি গঠন করে সমস্ত কাগজপত্র জমা দিয়েছে। রেজিস্ট্রেশনের জন্য ওরা যে অ্যাপ্লিকেশন করেছিল সেই অ্যাপ্লিকেশন বাতিল করে দিয়েছে। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি বাড়িতেই আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব, সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। বীণা দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। এই আশ্রমই দখলের অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। আশ্রমের সদস্যদের মারধরেরও অভিযোগ ওঠে। এ নিয়েই কসবা থানার পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্য মহিলা কমিশন। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।
রাইজিং ভারত সামিটে পশ্চিমবঙ্গ দখলে 4 থেকে 77-এর অঙ্ক অমিত শাহের। क्या लगता है अगले चुनाव में भारतीय जनता पार्टी की सरकार बनेगी? पिछली बार भी बहुत वो था, पर आप लोग सरकार नहीं बना पाए और लोकसभा के चुनाव में भी धक्का लगा है आपको वहां। देखो भाई, ऐसा है, हमारे 4 मेंबर थे, 4 से 77 हुए, हमें झटका लगा। जिस कम्युनिस्ट पार्टी ने 27 साल राज करा वो भी 0 हो गए। भाई 4 से हम 77 पहुंचे एक चुनाव में, तो 77 से कितना होता है जरा गुणाकार करो। सरकार बनती है। काफी हमारे संगठन का विस्तार भी किया है, सदस्यता भी की है, ड्राई एरिया में भी सदस्यता करी है, हमारे फुल टाइमर भी निकले हैं और हम इसको अच्छे से देख रहे हैं। बंगाल केवल भारतीय जनता पार्टी के लिए जीतना जरूरी नहीं है, भारतीय जनता पार्टी के लिए जीतना तो जरूरी ही है, परंतु बंगाल देश के लिए भी भाजपा या तो कोई भी राष्ट्रवादी दल जीते ये बहुत जरूरी है, इसलिए हम बंगाल के पीछे। সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে চড়া সুরসায়, রাজ্য সরকারকেই নিশানা। ভোটার কার্ড, আধার কার্ড তৈরির সময় কেন প্রশাসনের নজরদারি নেই? নেটওয়ার্ক 18-এর রাইজিং ভারত সামিটে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। ममता जी हम पर आरोप लगाती हैं कि भाई बीएसएफ बॉर्डर को देख रही है और आप कैसे घुसपैठ हो रही है, और बंगाल से दिल्ली तक, बंगाल से जम्मू तक कैसे पहुंच जाते, भारत सरकार क्या कर रही है? और 400 किलोमीटर बॉर्डर ऐसी है जहां पर बंगाल सरकार हमें बॉर्डर करने, फेंसिंग करने के लिए भूमि नहीं दे रही। अब जिस बॉर्डर में 600 किलोमीटर खुला रह जाए वहां घुसपैठ का रोकना बहुत दिक्कत होता है। आग तो गए देश में, चाहे रोहिंग्या हो चाहे बांग्लादेशी हो, उनका वोटर कार्ड कहां बन रहा है? वो सारा वोटर कार्ड बंगाल के 24 परगना जिले से ही बनता है। हजारों पकड़े गए बांग्लादेशियों के पास से जो दस्तावेज मिलता है, जिला भी नहीं बदलते, इतना बेखौफ हो गए। और अब मैं ममता जी को पूछना चाहता हूं, किसकी जिम्मेदारी है? कोई विदेश से आता है, घुस गया, चलिए इसकी जिम्मेदारी जनता तय करेगी, मगर घुस कर गांव में आया, क्या पटवारी को मालूम नहीं पड़ेगा कि गांव में 25 लोग नए आ गए हैं? क्या पुलिस वाले को मालूम नहीं पड़ेगा? और वो कहती है आधार कार्ड भारत सरकार की एजेंसी अंततोगत्वा कलेक्टर होता है जो आपके अधीन है। इलेक्शन कमीशन की भी एजेंसी तो कलेक्टर ही होता है जो आपके अधीन है, परंतु ये सब इंडिया अलायंस की पार्टियों को उसमें अपना वोट बैंक दिखाई। मगर मैं तो इस मंच का उपयोग कर बंगाल की जनता को कहता हूं, इसका एक सरल समाधान है, इस बार कमल फूल की सरकार बना दीजिए, अपने आप समाधान आ जाएगा। চাকরি হারিয়েও স্কুলে, মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্কুলে চাকরি হারা শিক্ষিকা। আরামবাগ হাই স্কুলে কাজে যোগ দিয়েছেন শিক্ষিকা। পরীক্ষায় গার্ড দিলেন শেফালি মণ্ডল। কাজে যোগ দেওয়ায় খুশি পড়ুয়ারা। কথা বলবো শুভদীপ আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভদীপ, মুখ্যমন্ত্রীর আশ্বাসেই ভরসা রেখেছেন আর তাই আবার ফিরলেন পড়ুয়াদের মধ্যে, এই শিক্ষিকা কি বলছেন? একেবারেই ওই শিক্ষিকা যেটা দাবি করছেন যে সুপ্রিম রায়ের পর তিনি কার্যত দিশাহারা হয়ে পড়েছিলেন, কি করবেন ভেবে পাচ্ছিলেন না, স্কুলে আসাও কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী যে আশ্বাস দেন সেই আশ্বাসে তিনি ভরসা পাচ্ছেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেহেতু কথা দিয়েছেন তিনি পাশে থাকবেন যোগ্যদের, সেই আশ্বাসে ভর করে কিন্তু ছাত্রছাত্রীদের কথা ভেবে, যেহেতু আরামবাগ হাই স্কুলে এই সময় পরীক্ষা চলছে সেই কারণে ছাত্রছাত্রীদের কথা ভেবে কিন্তু স্কুলে আসা শুরু করেছেন ওই শিক্ষিকা, এবং এতে প্রধান শিক্ষক থেকে অন্যান্য শিক্ষিকারাও তার পাশে আছেন এবং ছাত্ররাও খুশি ওই শিক্ষিকা স্কুলে আসায়, এবং প্রধান শিক্ষক জানিয়েছেন খুবই ছাত্রদরদী ওই শিক্ষিকা, তাই তিনি স্কুলে আসায় সকলেই খুশি। মিমি, ধন্যবাদ। স্কুলে তো আমাদের আসতেই হবে, কারণ ছাত্রছাত্রীদের কথা আমাদেরকে মাথায় রাখতেই হবে। আমরা ছাড়া তাদের বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন তারা হয়ে পড়বে। এই যে পরীক্ষা চলছে স্কুলে, সেখানে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে। তো মুখ্যমন্ত্রী যিনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে দেখবেন, যোগ্যদের হয়ে উনি কথা বলবেন, তো সেখানে আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর উপর এবং আমরা স্কুলে সেই জন্য কন্টিনিউ আমরা আসবো। শেফালি ম্যাডাম আমাদের এডুকেশনের শিক্ষকতা করছেন, খুব ভালো শিক্ষিকা, ছাত্র ছাত্রী দরদি। তো মহামান্য সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে চাকরি বাতিল হয়েছে, সেটা আমরা মিডিয়া থেকে শুনেছি, কিন্তু আমাদের কাছে যেহেতু কোনো অর্ডার নেই,
তাই উনি ছাত্রছাত্রীদের স্বার্থে যেহেতু পরীক্ষা চলছে উনি স্কুলে আসছেন এবং পরীক্ষার ডিউটিও করছেন। ছেলেরা এডুকেশন সাবজেক্ট চাইবে, এখন ওই ম্যাডাম না থাকলে আমাদের এডুকেশন সাবজেক্টটাই উঠে যাবে। তিনিও বলছেন যে যোগ্যরা নিশ্চিতভাবেই আবার স্কুলে ফিরে আসবে, তো আমরা সেই আশাতেই আছি। 2000-এরও বেশি ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা, রাজ্যের 2200 ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা হবে। এ মাসেই ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা হবে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এপ্রিলের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের। এই স্বাস্থ্য পরীক্ষা যখন যে ব্রিজের হবে, যে ফ্লাইওভারের হবে, সেই সময় কি বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে? দেখো, সেটা গোটাটাই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা। কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেটা নবান্ন সূত্রের খবর, যে পূর্ত দপ্তরের অধীনে বর্তমানে ব্রিজ রয়েছে 2220টি, এবং এই ব্রিজগুলিরই স্বাস্থ্য পরীক্ষা করাতে চায় রাজ্যের পূর্ত দপ্তর। তুমি জানো, সামনে বর্ষা আসছে। ইতিমধ্যে পূর্ত দপ্তরের সমীক্ষায় যেটা দেখা গেছে, সেটা দেখা যাচ্ছে 176টি ব্রিজের অবিলম্বে মেরামতি প্রয়োজন রয়েছে। এই গোটা বিষয়টিকে মাথায় রেখেই রাজ্য জুড়ে পূর্ত দপ্তরের অধীনে যে 2220টি ব্রিজ রয়েছে, তার প্রত্যেকটি স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাসের মধ্যেই পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের বলা হয়েছে তার রিপোর্ট দিতে। শেষ যে সমীক্ষা হয়েছিল সেটা হয়েছিল ডিসেম্বর মাসে, এবং তারপরেই পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং ইতিমধ্যে নবান্ন সূত্রে যেটা খবর, যে এই সিদ্ধান্ত বিভিন্ন জেলা যারা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে অবিলম্বে স্বাস্থ্য পরীক্ষা করতে, স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট দিতে, এবং তার পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্যের পূর্ত দপ্তর। ধন্যবাদ সোমরাজ।